তেলের পুকুর বন্ধুরা, তেলের পুকুর দেখছেন কখনো? দেখেন নাই। এই একটা তেলের পুকুর, এই একটা তেলের পুকুর। এগুলা হচ্ছে ফিল্টার সম্ভবত, আমি শিওর না। কি রান্না করেন? ইলিশ মাছ। ইলিশ মাছ আর কি? এখন আর কিছু না, তো ভোরবেলায় রান্না করছি ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক দিয়ে। কেমন আছেন চাচু? চাচু, আমি সেই মোহাম্মদ লাবিন হাওলাদার, কালকে ইলিশ মাছ মারতে গেছিলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুন্দরবনের পশুর নদীর পাশ দিয়ে হাঁটছিলাম। অনেক আগের, প্রায় 40-50 বছর হবে, এমনও আগের পুরাতন স্পিড বোট, জাহাজ, নৌযান পড়ে আছে পশুর নদীর এই অঞ্চলটায়। জোয়ারের পানিতে থই থই করছে খাল, বিল, নদী, নালা চারপাশ। সেই জোয়ারের পানিতে সুন্দরবনের একটা পরিবেশও ফুটে উঠছে এই পশুর নদীর পাশ দিয়ে হেঁটে যাবার সময়। সেই বিষয়টাই খেয়াল করলাম। জেলেরা বাড়িতে ফিরছে মাছ বিক্রি করে। গ্রামের বাড়িগুলো দেখছিলাম। বাড়ির সামনেই বা পাশ ঘেঁষে একটা পুকুর থাকে, পুকুর ভর্তি মাছ থাকে। ছোট ছোট বাড়ির মধ্যে ছোট ছোট হাঁস মুরগি খামারও থাকে, যেসব খামার থেকে তারা বছরে অনেক টাকা আয় করেন শুধু হাঁস মুরগি বিক্রি করেই। মাঝে মধ্যে চোখে পড়ে বড় বড় ভেড়ার পাল। এটি মংলার ফেরিঘাট। মংলার এই পশুর নদীতে মাত্র একটি ফেরি চলাচল করে দিনে বেশ কয়েকবার। তবে সেটা জোয়ার থাকলে পারাপার হতে পারে, যদি ভাটা হয় তাহলে আর সে সময় এই ফেরি বন্ধ থাকে। খেয়াঘাট পিছনে রেখে সামনের দিকে যাচ্ছি। মংলা ইপিজেটের মধ্যে একটি নতুন তেলের কারখানা বা তেলের শোধনাগার তৈরি করা হচ্ছে। সেই তেল শোধনাগার দেখতে যাওয়ার পথে হাতের ডান বামে দেখি ছোট ছোট গোলপাতার অসংখ্য দোকানপাট। একদম নদীর পাড়ে, পরশু নদীর পাড়ে গড়ে উঠেছে এইসব ছোট ছোট দোকানপাটের বাজার। কি অসাধারণ আকাশ! আকাশের কালো মেঘ, তার নিচে ফাঁকা রাস্তা, তার বাম পাশে কাশবনের একটা বিশাল বিস্তীর্ণ ভূমি। কি অসাধারণ পরিবেশ! হাতের ডান পাশেই একটা তেল কোম্পানি তাদের কাজ করছে বা প্রজেক্টের কাজ করছে। কি ধরনের প্রজেক্ট সেটাও জানি না, তবে যেতে চেয়েছিলাম ইপিজেড এখান থেকে আরো 20 মিনিট হাঁটার পরে পাবো। একজনের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলল যে সকালে নাকি ইপিজেডের ভিতরে ঢুকতে দেয়। এখন তো বিকাল প্রায় 5টা বাজে, তো অলমোস্ট 5টা, এখন আর ভিতরে ঢুকতে দেবে না। সেজন্য ভাবলাম এই প্রজেক্টে দেখি
কিছু দেখা যায় কিনা, আপনাদের দেখানো যায় কিনা। চলে এলাম তেল শোধনাগারে। এখানে এসে দেখি গেটে কেউ নেই। একটু অপেক্ষা করে একাই ঢুকে পড়লাম, যদি কিছু বলে তারপর বের হয়ে আসব। এই চিন্তা ভাবনা থেকেই ভিতরে ঢোকা এবং আপনাদেরকে সুন্দর দৃশ্য বা এর ভিতরে কি হচ্ছে সেটা একটু দেখানোর উদ্দেশ্যেই এর ভিতরে ঢোকা। দর্শক, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ শিপিং এর একটা প্রজেক্ট। কাউকে দেখতেছি না, অমনি ঢুকে পড়ছি। দেখলে হয়তো অনুমতি নিতাম। দেখেন, প্রজেক্ট নেম এস্টাবলিশমেন্ট অফ মডার্ন ওয়েস্ট অ্যান্ড স্প্লাইড ওয়েল ম্যানেজমেন্ট এট মংলা পোর্ট। এটা হচ্ছে ওয়ার্কস নেম ডিজাইন বিল্ড অফ শেড অ্যান্ড বার্ন হাউস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওয়ার্কস। ক্লায়েন্ট মংলা পোর্ট অথরিটি এমপিএ। কনসাল্টিং ফার্ম জেপিজেড কনসাল্টিং বাংলাদেশ এলটিডি অ্যান্ড অনেক কিছু আছে। সবচেয়ে উপরে আছে মিনিস্ট্রি অফ শিপিং, সরকারি। আমি ভাবছিলাম যে বেসরকারি কোনো কাজ কিনা, তা অবশ্যই সরকারি কাজ। এবং দেখেন, তেল শোধনাগার তো হবে না, কারণ বাংলাদেশের তেল তো কাঁচা তেল এখনো কোথাও উত্তোলন করা হয় না, বা কোথায় যেন দেখলাম একটা আজকে থেকে 15-20 বছর আগে, 30-40 বছর আগে একটা শোধনাগার বা তেল খনি, তেলকূপ সেটা পড়ে আছে। এখনো নাকি তেলের গন্ধ সেখান দিয়ে বের হয়। জিয়ার আমলে সেটা জাপানিরা এসে সেই কূপ খনন করে এবং সেই কূপে তেলের সন্ধান করার আগেই তৎকালীন সময়ে জিয়াউর রহমানকে মেরে ফেলা হয় এবং তখন সেই জাপানি বিশেষজ্ঞরা সেখান থেকে সব কিছু নিয়ে চলে যায়, সেই জায়গা ওইরকমই রেখে। তো সেই শোধনাগারও এখনো চালু হয় নাই। সুতরাং এটা কাঁচা তেলের কোনো শোধনাগার না, বা হবে কিনা। বিশাল বিশাল ট্যাঙ্ক দেখতেছি। এখন এটা আবার মোংলা বন্দর, সঠিক বলা যায় না। ভবিষ্যতে জানতে পারবো আসলে এটা আসলে কিসের প্রজেক্ট। ভাই, এটা কি জেঠি তৈরি হইতেছে? হয়ে গেছে। এটা কি তেলের কি হইতেছে ভাই? বজ্র অপসারণ তেল হচ্ছে কি আপনার আলাদা করা হবে। এখানে তেল যারা জাহাজ ডুবে যায় না, হ্যাঁ হ্যাঁ, এইসব তেল এখানে রিফাইনিং হবে। ও, রিসাইকেল সরকারি কাজ এটা। সরকারি। তাছাড়া ওই কাঁচা তেল যে একদম শোধনাগার সেটা তো না। বুঝতে পারছি, যেটা যেসব তেল আর কি জাহাজ ডুবে যায়, নষ্ট হয়। তেলের পুকুর বন্ধুরা, তেলের পুকুর দেখছেন কখনো? দেখেন নাই। এই একটা তেলের পুকুর, এই একটা তেলের পুকুর, তাও কিনা আবার বাংলাদেশের মোংলা বন্দরের পাশে বা মোংলা খেয়াঘাটের পাশেই এরকম তেলের পুকুর স্থাপন করা হচ্ছে। পুকুরগুলোয় এখন তেল নাই সম্ভবত, এখন হচ্ছে পানি। নতুন কাজ চলছে। এই পুকুরে তেল শোধনাগার করা হবে, বিশুদ্ধিকরণ করা হবে। সুন্দরবনে এই পাশে যে তেলের
জাহাজগুলো আসে সেই জাহাজগুলো আবার এখানে আসবে অন্য জাহাজে, তারপর বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এই যে দেখেন এই যে পাইপ বসানো হচ্ছে, পাইপ দিয়ে দিয়ে মেশিনপত্র আছে ভিতরে, স্তরে স্তরে তেল শোধন করা হবে। কাজ করতেছেন আপনারা? পাওয়ারের? বিদ্যুতের না তো, এটা তো পাওয়ার, এটা তো তেলের। তেলের কিন্তু এটা পাওয়ার আছে তো, যেটিতে নামবে না। ও বুঝতে পারছি, মানে মানে তেলের সাইডের ভিতরে বিদ্যুতের কাজটা আপনারা দেখতেছেন। জাহাজে আপনার থেকে যে বিদ্যুৎ দরকার হবে, হ্যাঁ হ্যাঁ, ওই বিদ্যুতের লাইনটা আপনার জাহাজের জেডিতে নামবে। বুঝতে পারছি। আর এগুলা কি তেলের পুকুর? না, এগুলো পানির পুকুর। পানির? হ্যাঁ, পানির পুকুর এরকম করার কারণ কি? পরিষ্কার মাটি তো ভালো মাটি না, হ্যাঁ। ভাঙ্গাচুরা নদীর নামে যদি, এর জন্য। মানে এই পুকুরে মূলত রাখবে কি? এই পুকুরে হয়তো বা গোসল করতে পারে, বা পানি আপনার এখানে পানি শোধনের জন্য ক্লিন করবে যে কোনো জিনিস, এগুলা এই পানিটা রাখা হয়েছে দুটো পুকুর। আচ্ছা দর্শক, আপনিও ক্লিয়ার না, আমিও ক্লিয়ার না যে আসলে বিষয়টা কি। তৈরি হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কি, যে তেলেরই পুকুর নাকি পানির পুকুর। যেহেতু তেলের একটা প্রজেক্ট, অবশ্যই তেল রিলেটেড কিছু হবে, হয়তোবা আবর্জনা, তেলের আবর্জনা এখানে ফেলবে, নয়তোবা তেল রাখবে, যে কোনো একটা কিছু, বা দুইটা পুকুর, একটা পুকুরে হয়তোবা তেল শোধনের আগে যে প্রক্রিয়াটা সেইভাবে রাখতে পারে এখানে, বা ট্যাঙ্ক তৈরি করতে পারে, সেটা বলা যাচ্ছে না আর কি। এগুলা হচ্ছে ফিল্টার, সম্ভবত, আমি শিওর না, ফিল্টারই হবে, কারণ বিশাল বড় বড় ট্যাঙ্ক জাতীয় পানি ফিল্টার দেখেছি, ওইটা অনুমান করে বললাম যে এটা একটা ফিল্টার টাইপের কিছু একটা হবে। বিশাল কর্মযোগ্য, দেখেন চারপাশে বিশাল কর্মযোগ্য, কারণ প্রতি বছর অনেক তেল নষ্ট হয়ে যায় সুন্দরবন থেকে, সুন্দরবনের মাছ মারা যায়, পশু পাখির উপরে প্রভাব পড়ে, জলবায়ুর উপরে প্রভাব পড়ে, সেই কথা চিন্তা করে হয়তোবা সরকার এমন প্রজেক্ট হাতে নিয়েছে, এবং দেশের উন্নয়নের চাকা হয়তোবা আরও সচল হবে, আরও এক ধাপ এগিয়ে যাবে। দর্শক, বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে বাতাস, ছাতা কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। তেলের প্রজেক্টের এখানে কাজ যারা করছেন, তাদের রান্নাবান্নার কাজ, মানে রান্নাবান্নার যে খাওয়ার যে বিষয়টা, সেটা এখানেই করা হচ্ছে। কি রান্না হচ্ছে একটু খালারে জিজ্ঞেস করে যাই, যে খালা আসলে কি রান্না করতেছে আজকে। খালা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি রান্না করেন? ইলিশ মাছ। ইলিশ মাছ? হ্যাঁ। আর কি? এখন আর কিছু না, দুপুরবেলায় রান্না করছি ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক দিয়ে। এখন ইলিশ মাছ কি শুধু ইলিশ মাছ শুধু ইলিশ মাছ ভুনা? হ্যাঁ। কয়জনের রান্না করেন? এর হিসাব নেই। হিসাব নাই? এক একদিন কয়দিন কতজন করে হয়? আজকে রেগুলার রান্না করি 6 জনের। 6 জনের? আর এই আজকের আবার দুপুরবেলা কাজের জন্য লোক বেড়ে গেছে আর 5 জন। তাহলে 6 জন 5 জন 10 জনও হয়। হ্যাঁ, বুঝতে পারছি। তো কাজ করেন খালা, আমি এইখান দিয়ে যাচ্ছিলাম বুঝছেন, তা ভাবলাম একটু আপনাদের সাথে গল্প করে যাই। ইপিজেডে যাইতে চাইছিলাম, কিন্তু ইপিজেড তো বিকালে নাকি ঢুকতে দেয় না,
সকালে যাবো, আগামীকালকে সকালে। থাকেন তাহলে। তো বন্ধুরা, খালার সাথে কথা বললাম। খালা ইলিশ মাছ রান্না করছে। খালা যেহেতু কাজ করতেছে তাই রান্নাটা দেখাইতে পারলাম না, রান্নাঘরটা দেখাই দিই আপনাদের। এই হচ্ছে রান্নাঘর খালার। কেমন আছেন চাচ্চু? চাচু, আমি সেই মোহাম্মদ লাবিন হাওলাদার, কালকে ইলিশ মাছ মারতে গেছিলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাকা আমি কখনো বেইমুখ হই না, জীবনে প্রথম যাই কালকে ইলিশ মাছ পাইছিলাম। তাই না? হ্যাঁ, আমি কিন্তু অনেক আগে আসছি কাকা আপনারে খুঁজতে। আমি একটু রেস্টে ছিলাম। এসেছিলেন 5টার সময়। এই যে তো গেলে কষ্টের ঠেলা, ওই তাই বিজি অবস্থায় দোকান খুলছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। 5টার সময় দোকান খুলবেন বিধায় আমি আশেপাশ থেকে ঘুরে আসছি। হ্যাঁ, পিকনিক কর্নারে গেছি, হ্যাঁ, হ্যাঁ। তেল প্রজেক্টে গেছি। আমার দোকানে গেছিলেন নালে? আপনার দোকানটা কি জায়গা আছে? হ্যাঁ, পিকনিক কর্নারে আমার দোকান। কিসের দোকান? কসমেটিক দোকান, দেশ বিদেশি ক্যাপ, টুপি, হরিং, বাগ। ও তাহলে গেছি। দেশ বিদেশি চকলেট, বিভিন্ন ধরনের খেলনা। ওই বড় দোকানটা। হ্যাঁ গেছি ওইটাই। তাহলে আপনি কে ছিল তাহলে? আমার চাচা ছিল অপোজিটটা, আমার নামাটা পশ্চিম পাশে, আমারটা বন্ধ। ও আপনারটা বন্ধ না? তো যাই হোক, বেচা কিনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, কেমন চলছে দোকান? আসেন চা খাওয়াই। চা তো খাই না স্যার। কি খান তাহলে? কিচ্ছু খাই না, পান, সিগারেট, বিড়ি, চা কিচ্ছু খাই না। খালি ভাত, মাথা না খালি মাথা নষ্ট। তাহলে আসেন ভাতই খাওয়াই। না, ভাত কেবল খাই আইছি ইলিশ মাছ দিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ। কালকে আমার ভাই পাইছে, হ্যাঁ। দিনে জোয়ারে পাইছিল 6টা, রাত্রি পাইছে 3টা ইলিশ। আপনারা দিছিল? না, সেই ইলিশ খালাম। আমার এক বাইরে দিছিল, তো সেই দাম ছিল, তো কেউ খাই আইছি। তাহলে কাজ করেন। হ্যাঁ, হ্যাঁ। পরে আবার আসবানি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি হোটেলে যাই। ভাত খান? না, ভাত এই যে মাত্র জাহাঙ্গীর ভাই হোটেলতে খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ। তাহলে আপনি চা খান? না, চা আপনার মতো আমিও। চা, পান, বিড়ি, সিগারেট কোনটাই খাই না। জাননি? হ্যাঁ, আজকে জাননি? না আজকে যাইনি। আজকে মাছ পড়ছে তো। ভালো মাছ পড়ছে? কঠিন মাছ পড়ছে আজকে। কি কোন? আজকে যাইনি। আমার আবার রাতে জ্বর হয়েছিল বুঝছেন? হ্যাঁ। প্রচুর জ্বর, এই কারণে যাইনি। রাতে জোয়ারে মাছ পড়ছে খুব ভালো। আমার ভাই একটা পাইছে 1 কেজি 200 গ্রাম। আপনি আবার কবে যাবেন? আমি তো ওরা ফোন করলে যেতাম, কিন্তু ফোন করে না বলে যাই নাই। আর কি আবার সে বিয়ানির সাথে দেখা, মানে মালিক যে জাল, তা বললে কি আমার ভাই গেছিল, আর আমার রাতে তো উঠে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়ে যায় নাই। আচ্ছা, যদি কালকে যাই আবার তাহলে একসাথে দেখা হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, লাবিন কাকার সাথে দেখা হলো। গতকালকে ওনার সাথে মাছ ধরতে গেছিলাম নদীতে। উনি ওনার জীবনের প্রথম ইলিশ ধরেছেন, সেটাও আমাদের সাথে শেয়ার করলেন। তো কথা হলো, আলাপ হলো। এবার বাসায় ফেরার পালা বা হোটেলে ফেরার পালা। এই খেয়াঘাট দিয়েই পার হয়ে যাব ওই পারে। তো এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক লাইক দিবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করলে বিষয়টা জানা যায় যে আপনাদের কতটুকু ভালো লাগছে ভিডিওটি দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।